কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? ওখানে দাঁড়িয়ে গরিব মানুষের ওপরে চিৎকার করেন কেন? হচ্ছে যে ফুটপাতের ওপরে আছে। আচ্ছা বলুন, ওখানে গরিব মানুষের ওপরে এত চিৎকার চলছে? অভিষেকের বাড়ি নিয়ে আমরা অনেক কথা শুনেছিলাম, তো ভাঙা হয়েছে? ভাঙা হয়েছে। জাভেদ খানের ছেলের নাকি 90টা প্রপার্টি। কে বলেছিল? শুভেন্দু অধিকারী। কটা প্রপার্টি নিয়ে, ইল্লিগাল প্রপার্টি নিয়ে আজ পর্যন্ত মামলা হয়েছে? যত হচ্ছে মানে দাবড়ানি, যত হচ্ছে তড়পানি, সব গরিব মানুষের ওপর না। ভালো লাগে? গরিব মানুষের বাড়ি বানানোটা সরকারের দায়িত্ব। আবাস যোজনা থেকে শুরু করে একাধিক প্রকল্প, মানে যেদিন আবাস যোজনা নাম দিয়েছিল না, সেদিনও একাধিক প্রকল্প দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যগুলোতে দেশে চলে আসছে। দীর্ঘদিন ধরে গরিব মানুষের বাড়ি বানিয়ে দেওয়া সরকারের কাজ। উনি বাড়ি বানিয়ে দিতে পারেননি সরকার, ওনার কেন্দ্রের সরকার পারেনি এতদিন। উনি 3 মাস হয়ে অনেক বড় বড় কথা বলে ফেললেন, এখনো পর্যন্ত কাউকে বাড়ি বানিয়ে দিতে পারেননি। কোনো গরিব মানুষকে গিয়ে বলতে পারেননি যে তোমার ঝুপড়ি বাড়ি, আমি তোমাকে একটা সঠিক সুন্দর মানে সুস্থ বাড়ি বানিয়ে দিচ্ছি, বলতে পারেননি। এটা হচ্ছে যে মূলত সব ধরনের সংখ্যালঘু মানুষ যারা ভাষাগত, ধর্মগত, জাতিগত, তাদের নিয়েই সংগঠনটা তৈরি হয়েছে। তারা নিজেদের অধিকারের কথা, তাদের দাবির প্রশ্ন, সেটা হচ্ছে এখান থেকে তারা উচ্চারণ করে। মূলত 5 বছর বললেন এই সংগঠনের বয়স। মূলত আজকে দেখলাম আমরা শুনলাম বক্তব্য আপনাদের। মূল কাজটা কি কাজ আছে? যেমন ধরুন যে সংখ্যালঘুদের বিভিন্ন অধিকারের প্রশ্নে দাঁড়িয়ে এই সংগঠন লড়াই করে। যেমন ধরুন হচ্ছে যে আদিবাসী মানুষদের প্রশ্ন আছে, তার সাথে ধরুন অন্যান্য যারা নিম্নবর্ণের মানুষ, তাদেরও হচ্ছে যে বিভিন্ন ধরনের সমস্যা আছে। তার সাথে দাঁড়িয়ে মূলত আরও যে কাজটা করেন, সংখ্যালঘু মানুষের শিক্ষা, তাদের চাকরি, কর্মসংস্থান থেকে শুরু করে সবটা হচ্ছে যে এরা মূলত আলাপ আলোচনার মধ্যে রাখেন। এ দাবি নিয়ে লড়াই আন্দোলন। এসআইআরে সংখ্যালঘু বহু মানুষের নাম বাদ চলে গেছে বৈধ ভোটে, সেই নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা আছে? এসআইআর আমরা তো কোর্টে যাওয়া হয়েছিল মাঝখানে, আবার আইনজীবীরা কোর্টে গেছিলেন। সে আইনজীবীরা কোর্টে যাওয়ার পরে আইনজীবীরা বলে এসছেন যে যেভাবে কাজ চলছে, এই ট্রাইব্যুনাল যেভাবে কাজ করছে, তাতে হচ্ছে যে আগামী 10 বছরেও শেষ হবে না এই ট্রাইব্যুনালের কাজ। যাতে ত্বরান্বিত করা যায় সেইটা আমরা মানে আন্দোলনের মধ্যে আছি, আমরা দাবি দাওয়া করছি। যদি কথা না শোনে বড় আন্দোলনের রাস্তায় হাঁটতে হবে। এই আপনি যে জায়গায় সভা করলেন, ভাঙড় বিধানসভা, ভাঙড় এই জায়গায় বিধায়ক হচ্ছে নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী যখন আরাবুল ইসলামকে নিয়ে ক্যানিংয়ে প্রার্থী করেন, তখন সর্বপ্রথম বামপন্থীর থেকে আপত্তি তোলা হয়েছিল। আজকে কয়েকদিনের মধ্যে কিন্তু চিত্রটা প্রকাশ পাওয়া গেছে, কি বলবেন? দেখুন, এইটা আওয়াজ বা আমাদের পার্টির কোনো তো এটা বিষয় নয়, এটা নওশাদ সিদ্দিকীদের পার্টি, আইএসএফ এর বিষয়। ফলে আইএসএফ এর অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলাটা এটা খুব একটা রুচিসম্মত কাজ নয়। আমরা অভ্যন্তরীণ বিষয়, অন্য পার্টির অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা কথা বলবো না। আপনাদের দল থেকে আওয়াজ তোলা হয়েছিল, হতেই পারে। সেদিনও দাঁড়িয়ে যা কথা বলেছি, আজকেও দাঁড়িয়ে বলছি যে কোনো মানুষের খারাপ লাগা থাকতে পারে, ভালো লাগা থাকতে পারে, থাকতেই পারে। কিন্তু আপনি যাদের সম্পর্কে কথা বলছেন, আইএসএফ, আমরা তাদেরকে নির্বাচনে সমর্থন করি, তারা আমাদেরকে নির্বাচনে সমর্থন করেন, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। কিন্তু সম্পর্ক ভালো হোক বা খারাপ, একটি অন্য দলের অভ্যন্তরীণ ব্যাপার, এই অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে কথা বলাটা রাজনৈতিক সুরুচির পরিচয় হবে না, আমি এটা বলবো না। রাজ্যের মুখ্যমন্ত্রী 3,000 টাকা করে অন্নপূর্ণ ভাণ্ডার দেওয়ার নাম করে ভোট নিয়েছে, এখন ক্ষমতায় এসে সেই অন্নপূর্ণ ভাণ্ডার নিয়ে বিচারিতা করছে। আজ নয় কাল এইভাবে ভেরিফিকেশনের নামে কি বলবেন? যারা মনে করে, মানে বিজেপির বাবা তো আসলে আরএসএস, এই আরএসএস এর জানেন তো, কোনো মেয়েরা হচ্ছে আরএসএস এর সদস্য হতে পারে না। যাদের মানে গোড়াতেই এরকম মেয়েদের প্রতি বিতৃষ্ণা, রাগ, তারা ভোটের আগে মুখোশ পড়েছিল, ভোটের পরে মুখোশ খুলে পড়ে গেছে। মেয়েদের জন্য টাকা কম বরাদ্দ করেছে, মেয়েদেরকে হচ্ছে যে ওরা আসলে এই সুবিধাটা দিতে চায় না। ওরা গরিব পরিবারের মেয়েরাই তো বঞ্চিত হচ্ছে আজকে সব থেকে বেশি। যদি আপনি দেখেন, গরিব পরিবারের মেয়েরা কিন্তু টাকা পয়সা পাচ্ছে না, নানান রকমের শর্ত দিয়ে বাঁধতে চাইছে। ভোটের আগে এক কথা, ভোটের পরে আরেক কথা। এ তো পরিষ্কার বোঝা যাচ্ছে, ভোটের আগে বন্যা নিয়ে এক কথা, ভোটের পরে বন্যার আরেক পরিস্থিতি। এ তো হচ্ছে যে শুভেন্দু অধিকারীদের চরিত্র সামনে আসছে। এবং ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল গ্যাস 450 টাকা হবে, মহিলাদের বাস ফ্রি হবে। এই যে এত প্রতিশ্রুতি, পেট্রোলের দাম কম হবে, সব প্রতিশ্রুতি বিধানসভার ভেতরে ঢুকে ভুলে গেছে।
মুখ্যমন্ত্রীর চেয়ার পেয়ে সব প্রতিশ্রুতি ভুলে গেছে, যেমন বুলডোজার চালালে উনি গিয়ে সামনে দাঁড়াবেন ইত্যাদি প্রভৃতি অনেক কিছু বলেছেন, প্রতিশ্রুতি ভুলে গেছেন। ওনাকে ব্রেনোলিয়া খাওয়াতে হবে। এই যে সংবিধানের শপথ নিয়ে রাজ্যের মন্ত্রী বা এমএলএরা তারা সংবিধানের শপথ নিয়েছে সর্বধর্ম সর্বসম্মতি, কিন্তু তারা এখন দেখতে পাচ্ছি যে একটা সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। তার উদাহরণ কাশীপুরে আপনি আপনার বক্তব্যে বললেন যে মুসলিম সম্প্রদায়ের মানুষের পানীয় জল এবং বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে। কি বলবেন এই প্রসঙ্গে? না, আমরা তো বলছি যারা সংবিধানকে মান্যতা দেয় না তারা আসলে যতই জাতীয় পতাকা, যতই হচ্ছে শুধুমাত্র তো জাতীয় পতাকার রং কেমন হবে এইটুকু তো আমাদের সংবিধানে লেখা নেই। একটা বড় সংবিধান ডিটেইলডে লেখা আছে আমাদের ভারতবর্ষের মানুষের কি হবে, কেমন করে চলতে হবে না হবে। তো সেখানে দাঁড়িয়ে যারা সংবিধানকে মান্যতা দেয় না তারা আসলে দেশদ্রোহী। যারা সংবিধানের ধর্মনিরপেক্ষতার নীতি, যে কোনো ধর্ম পালন করার অধিকার আছে, ধর্মাচরণের অধিকার আছে, ধর্মকে শুধুমাত্র পালনের অধিকার না, ধর্মাচরণের অধিকার না, ধর্মকে ধর্ম প্রচারের অধিকার দিয়েছে আমাদেরকে সংবিধান, যে কোনো ধর্মের মানুষকেই দিয়েছে, সমস্ত ধর্মের মানুষকে। সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র ওরা হিন্দু ধর্মকে সামনে রেখে আসলে ব্যবসা করতে চাইছে। হিন্দুদের কি খুব ভালো কিছু হচ্ছে? হিন্দুদেরও খুব ভালো কিছু হচ্ছে না। হিন্দু ধর্মেরও এবার ক্রমশ ব্রাহ্মণ্যবাদের দিকে যাচ্ছে ওরা। হিন্দু ধর্মের গরিবরাও কেউ ভালো নেই, হিন্দুদেরও নিচু জাত। আমি বলার মধ্যেই বলেছি বাউরি সম্প্রদায়ের মানুষদেরকে বলছে যে তোমরা আর ঢুকতে পারবে না মন্দিরে। এ ঘটনাও ঘটছে এখন পশ্চিমবঙ্গে। ফলে সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের গোটা রাজ্যের বিধানসভা, আমাদের গোটা রাজ্যের মন্ত্রী যারা রয়েছে শাসক দল, তারা সংবিধান মানেন না, তারা সংবিধানকে মান্যতা দেন না, সংবিধানের কথাগুলোকে মেনে চলেন না, অথচ সংবিধানের নামে শপথ গ্রহণ করেন। এটা শুধুমাত্র সংবিধানের নামে শপথ গ্রহণ করে সংবিধানকে মান্যতা না দেওয়া শুধুমাত্র অপরাধ নয়, শাস্তিযোগ্য অপরাধ শুধুমাত্র নয়, তার সাথে দাঁড়িয়ে দেশদ্রোহিতাও বটে। সংবিধানকে মান্যতা না দেওয়ার নাম দেশদ্রোহিতা, প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করার নাম দেশদ্রোহিতা নয়। আমাদের দেশ মন্ত্রিসভার সদস্য অগ্নিমিত্রা পাল গতকাল পার্ক সিটি গিয়ে গরিব মহিলাদের যে এটা কি ফুটপাত করার জায়গা, ফুটপাত দখল করে সরকারেরই তো দায়িত্ব ওনার বাড়িটা বানিয়ে দেওয়ার। গরিব মানুষের বাড়ি বানানোটা সরকারের দায়িত্ব। আবাস যোজনা থেকে শুরু করে একাধিক প্রকল্প, মানে যেদিন আবাস যোজনা নাম দিয়েছিল না সেদিনও একাধিক প্রকল্প দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যগুলোতে দেশে চলে আসছে। দীর্ঘদিন ধরে গরিব মানুষের বাড়ি বানিয়ে দেওয়া সরকারের কাজ। উনি বাড়ি বানিয়ে দিতে পারেননি সরকার, ওনার কেন্দ্রের সরকার পারেনি এতদিন। উনি 3 মাসে অনেক বড় বড় কথা বলে ফেললেন, এখনও পর্যন্ত কাউকে বাড়ি বানিয়ে দিতে পারেননি। কোনো গরিব মানুষকে গিয়ে বলতে পারেননি যে তোমার ঝুপড়ি বাড়ি, আমি তোমাকে একটা সঠিক সুন্দর মানে সুস্থ বাড়ি বানিয়ে দিচ্ছি, বলতে পারেননি। বাড়ি বানিয়ে দিতে পারেন না, ট্যাক্স নিয়ে চলে যান, ওখানে দাঁড়িয়ে গরিব মানুষের ওপরে চিৎকার করেন কেন হচ্ছে যে ফুটপাতের ওপরে আছে। আচ্ছা বলুন, ওখানে গরিব মানুষের ওপরে এত চিৎকার চলছে, অভিষেকের বাড়ি নিয়ে আমরা অনেক কথা শুনেছিলাম, তো ভাঙা হয়েছে, ভাঙা হয়েছে। জাভেদ খানের ছেলের নাকি 90টা প্রপার্টি, কে বলেছিল? শুভেন্দু অধিকারী। কটা প্রপার্টি নিয়ে, ইললিগাল প্রপার্টি নিয়ে আজ পর্যন্ত মামলা হয়েছে? যত হচ্ছে মানে দাবড়ানি, যত হচ্ছে তড়পানি, সব গরিব মানুষের ওপর না। ভালো লাগে, ভালো লাগে। ভারতবর্ষে বর্তমানে যে শিক্ষার যে র্যাঙ্ক, সেটা মান নামতে নামতে 115 ছিল, এটা 117 চলে এসছে নরেন্দ্র মোদী সরকারের আমলে। এবং নরেন্দ্র মোদী বলছে 2030-এর মধ্যে আমাদের দেশ সর্বদিক থেকে নাম্বার 1-এ চলে যাবে। কিভাবে সম্ভব? হ্যাঁ, ঠিকই তো বলেছেন উনি, তো ওনার দিক থেকে ঠিকই বলেছেন। সব দিক থেকে নিচ থেকে আমরা একে থাকবো, ওপর থেকে একের কথা উনি বলেননি, আপনি বুঝতে ভুল করেছেন। যারা ভাবছেন ওপর থেকে 1 নম্বরে থাকবেন বলে উনি বলেছেন, একদম বলেননি। উনি বলেছেন নিচ থেকে 1 নম্বরে থাকবেন। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন যে চীনা আমাদের প্রায় 37,000 বর্গমিটার জায়গা দখল করে নিয়েছে। তো কি করছে তাহলে ভারতবর্ষের সরকার? কি করছে? যদি অন্য দেশ আমার দেশের জমি অধিগ্রহণ করে তাহলে প্রথমত তার সাথে আলোচনায় বসতে হবে। আমরা জানতে চাই কটা, এই যে নরেন্দ্র মোদী এতবার ধরে চীন গেলেন, কতবার ধরে এটা আলোচনা হয়েছে, কূটনৈতিক স্তরে এটা নিয়ে কি আলাপ আলোচনা হয়েছে, কি চর্চা হয়েছে, জানাতে হবে তো, জানাতে হবে তো। আগে তো কূটনৈতিক স্তরে কথাবার্তা বলতে হবে, কথাবার্তা বলে সেটা মেটানোর চেষ্টা করতে হবে। না মিটলে পরে তারপরে অন্য অশান্তি শুরু হয়, সেসব আমরা জানি, কিন্তু আমরা সেই অশান্তির কথা প্রথমেই ভাববো না। কারণ যদি কারোর প্রাণ যায় ওখানে সীমান্তে যুদ্ধ করতে গিয়ে, তাহলে আমাদের এই সব এলাকার গরিব বাড়ির ছেলে মেয়েদের প্রাণ যায়, অন্য কারোর প্রাণ যায় না। তো ফলে সেখানে দাঁড়িয়ে আমি ওসব কথা ছেড়েই দিলাম, এসব যুদ্ধ এসব ছেড়েই দিলাম। আমি বলছি মিনিমাম
যেটা শুরু কূটনৈতিক স্তরে কথাবার্তা কতবার হয়েছে উত্তর দিতে হবে, অমিত শাহকে উত্তর দিতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যারা অন্নপূর্ণা যোজনার জন্য যারা আন্দোলন করছে তারা আমাদের ভোট দেয়নি, এসব করে কিছু লাভ হবে না, এই সরকার মাথা নত করবে না। না না, ভোট দিয়েছি কি দেয়নি এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আপনি বলেছিলেন সব মহিলাদের দেবেন, আপনারা দেননি, আপনারা দিচ্ছেন না, কি ভেবেছেন না দিলে পরেও মানুষ চুপ করে বসে থাকবে? ভোট দেওয়া হয়েছে কি না হয়েছে এটা একদম বড় কথা নয়। আপনি বলেছিলেন সরকারে আসলে সব মহিলাকে দেবেন, সব মহিলার মধ্যে যারা ভোট দেয় না তারাও আছে, যারা ভোট দিয়েছে তারাও আছে, এটা সবটা মাথায় রেখে বলা উচিত ছিল। কি বলতে চাইছেন, আলাদা করতে পারবেন কে ভোট দিয়েছে আর কে ভোট দেননি? এটা আলাদা করতে পারবে? কোনো মেশিনারি রয়েছে নাকি বিজেপির হাতে? এটা যদি আলাদা করে বলতে পারে তাহলে না হয় বাকিটা বোঝা যাবে। আমি বলছিলাম না সংবিধান বিরোধী, এটাও আরেকটা সংবিধান বিরোধী কথা।